তিশা এসে এক কোণে দাঁড়িয়ে থাকলো, তার মনে চলছে অন্য ফন্দি। এই বাড়িতে সবাই বিয়েকে মেনে নিল, সে কিছুতে টিকতে দিবে না, যে কোনোভাবে ফাঁসিয়ে ছাড়বেই। এতক্ষণ সব কথা শুনছে সে। তিশা যেভাবে আচমকা দৌড়ে আসছিল, সবার নজর তার দিকে থেমে গিয়েছিল। কিন্তু এখন সবটা স্বাভাবিক হয়ে উঠলো। ডাইনিং রুমে তখনও পিনপতন নীরবতা। তৈয়ব রহমান গলা খারিকা দিয়ে নিজের কথায় ফিরে আসলেন। কিছুটা নিচু স্বরে শাহজাহানের উদ্দেশ্যে বললেন, পিয়া যদি তোমার কাছে ভালো থাকে তাহলে তোমার হাতে পিয়াকে তুলে দেওয়া যায়। কথাটা শুনে শাহজাহানের গম্ভীর হয়ে থাকা মুখোশিতে হাসি রেখা দেখা যায়। সে এক পলক পিয়ার দিকে তাকায়। পিয়া মাথা নিচু করে সোফার সামনে অস্তমিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, মুখে কিছুটা নার্ভাসের ছোঁয়া। হঠাৎ তিশা চক্ষু নিয়ে এগিয়ে আসতে পা বাড়ায় পিয়ার দিকে। চোখ মুখ শক্ত করে কঠিন গলায় কিছু বলতে উদ্যত হতেই তৈয়ব রহমানের কণ্ঠ শোনা যায়, তবে এই বিষয়টাতে তোমার ফ্যামিলি ও সবার মতামত থাকাও জরুরি। জানোই তো পিয়াকে আমি এমন কোনো বাড়িতে বিয়ে দিতে চাই না যে বাড়িতে সে শুধু কাজের লোকদের মর্যাদা পাবে। কথাটি বলেই নার্সিন ইয়াসানের দিকে আর চোখে তাকান তৈয়ব রহমান। নার্সিন ইয়াসান বেশ বুঝতে পারলো যে তাকে খোঁচা দিয়ে কথা বলছে তৈয়ব রহমান। তিনিও কারো কথায় হেরে যাওয়ার প্রার্থী নয়। তৈয়ব রহমানের জবাবে তিনি বিরূপ কণ্ঠে বললেন, আপনার মেয়েটা তো আপনার বাড়িতেই কাজের মেয়ের মতো সব কাজ করে, তাহলে আমরা করালে সমস্যা কোথায় বেয়াই সাহেব? তৈয়ব রহমান এই প্রশ্নের জবাব দিল না। এই মহিলাটা কেন এমন করছে তিনি ঠিক বুঝতে পারছেন না। এসব নিয়ে তিনি আর কথা বাড়ালেন না। পরে শাহজাহানের সাথে নিজে কথা বলে দেখবে। মেয়ের শ্বশুরবাড়ি এসে কোনো ঝামেলায় বাঁধতে চান না। বিকেল ৩টা বাজে। শেহজাদের শ্বশুরবাড়ির সকলের খাওয়া দাওয়ার পথ শেষ হলো কিছুক্ষণ আগে। কথা বলার ভিতরে কিভাবে যেন ২ ঘন্টা সময় চলে গেল। তৈয়ব রহমান যাওয়ার সময় তানহার মাথায় হাত রেখে নরম স্বরে বললেন, আমরা যাচ্ছি মা, নিজের খেয়াল রাখবে। আর শেহজাদ বাবা কালকে তোমাকে নিয়ে যাবে। সবার থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়ান তৈয়ব রহমান। সে সময় শাহজাদ উঠে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে তৈয়ব রহমানকে বললেন, আমি পিয়ার সাথে একটু কথা বলতে চাই। তৈয়ব রহমান কিছু একটা ভেবে মাথা নাড়ালেন। ঠিক আছে, তোমরা একটু কথা বলো। কথা শোনার সঙ্গে সঙ্গে পিয়ার ডগর ডগর নেত্রজোড়া বড় বড় হয়ে উঠল। কেন সে শাহজাহানের সাথে কথা বলবে? কিছুতেই এই বিয়ে সে করবে না। গরিব বলে কি তার কোনো আত্মসম্মান নেই? তার কাজ করতে ভালো লাগে তাই করে, তাই বলে তাকে কাজের মেয়ে অপবাদ দিবে? যে যার ইচ্ছে বলবে তাকে? এসব ভাবনার মাঝে শাহজাহানকে সবার সামনে নিজের দিকে এগিয়ে আসতে দেখে পিয়া দারুণ অস্বস্তিতে পড়ে হাতের আঙুলে ওড়না ঢুকিয়ে কসলাতে লাগলো। শাহজাহান প্রায় পিয়ার অনেক কাছে চলে এসেছে। পিয়া নিচের দিক থেকে চোখ জোড়া তুলতে পারছে না। নিজের সামনে শাহজাহানের উপস্থিতি টের পেল পিয়া। শাহজাহানের উচ্চতা প্রায় ৬ ফুট। পিয়ার সামনে দাঁড়ানোতে তাদের দেখতে মনে হলো যেন ছোট কোনো পাখির সামনে বাঘ এসে দাঁড়ালো। শাহজাহান মাথা নিচু করে পিয়ার দিকে গভীর দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রয়। এই মেয়েটার সামনে এলে যেন আশেপাশে সবকিছু ভুলে যায় সে। অকারণে যেসব কথা কখনো মুখ থেকে বের হতো না, সেসব কথা মুখ ফসকে বের হয়ে যায়। হৃদয় হচ্ছে না কোনো ঢৌটের জাগরণ আসে। হঠাৎই সে সম্বিত ফিরে পায়। মৌনতা ভেঙে শাহজাহান বলল, চলো আমার সাথে। শাহজাহানের কণ্ঠস্বরটা পিয়ার কানে গোচর হতেই পিয়ার সর্বাঙ্গ শরীর কেঁপে উঠে। সে চোখ তোলে তৈয়ব রহমানের দিকে, এক নজর তাকায়। তৈয়ব রহমানের দিকে তাকিয়েছিল। তিনি জানেন পিয়া হয়তো যেতে চাইবে না, তাই পিয়াকে তাকাতে দেখে তিনি ইশারা দিয়ে আশ্বাস দিলেন। পিয়া শাহজাহানের পিছন পিছন হাঁটতে থাকে। তিশা তাদের যাওয়ার প্রাণে
তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। বিরক্তিতে চোখ সরু হয়ে আসে তিশার। ইচ্ছে করে পিয়ার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু সে খুব ভালো করে জানে এটা কখনই সম্ভব নয়। নার্সিন ইয়াসানও তাদের দিকে তাকিয়ে আছেন, তার চোখে একটা চিন্তার ছাপ। মেয়ের জন্য যদি তার মেয়ে আবেগে পড়ে ভুল কিছু করে ফেলে। রুফালি ঈশান পুরোটা সময় চুপ মেরে রইলেন। সারা রাত এক করে তিনি এসব ভেবেছিলেন। তিনি চিনেন শাহজাহানকে, যে ছেলের বিয়ের প্রতি এত নিকট অনীহা ছিল। সে নিজেই এই মেয়েটাকে দেখে বিয়ে করার জন্য উতলা হয়ে পড়েছে। পিয়াকে শাহজাহান পছন্দ করেছে মানে সে পিয়াকে বিয়ে করবেই, এতে কারো পরোয়া করে না সে। রুপালি ঈশান প্রথমে অমত করলেও তিনি এখন আর কিছু বলছেন না। ছেলে যেহেতু বিয়ে করতে চাইছে, করুক। শাহজাহান সোজা সিঁড়ি বেয়ে পিয়াকে নিজের রুমে নিয়ে এলো। পিয়া না পেরে শাহজাহানের পিছু পিছু আসে। সে শাহজাহানের সাথে একবার কথা বলতে চায়, স্পষ্টভাবে বলে দিতে চায় যে সে বিয়েটা করবে না, হয়তো তাকে দয়া করে বিয়েটা করতে চাইছে, পরে নিজেই ছেড়ে চলে যাবে। এসব ভেবে হাঁটতে হাঁটতে আচমকা একটা রুমের ভিতর ঢুকে পড়ে পিয়া। রুমের ভেতরে ঢুকতে দরজা বন্ধ করার আওয়াজ পেলে নিজের স্বস্তি ফিরে পায়। একবার রুমটার চারদিকে তাকায় পিয়া। মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দর কারো রুম হয়? পিয়া মন অজান্তেই নরম হয়ে উঠল। সে অবাক হয়ে দেখতে লাগলো রুমের প্রতিটা জিনিস। ভুলেই গেল যে এখানে সে ছাড়া অন্য কেউ আছে, যে তাকে দেখছে। শুধু দেখছে না, বরং খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তার সামনে থাকা বৃদ্ধ তরুণীর চোখ দুটোর দিকে তাকালে অজ্ঞাতে বুকে হাত চলে যায়। সেই 29 বছরের যুবকটার। হঠাৎ শাহজাহান অকপটে বলে, এভাবে কি দেখছো বউ? শাহজাহানের মুখ থেকে বউ শব্দটা শুনে নিজের হুঁশ ফিরে পায় পিয়া। বুড়ো কুঁচকে হয় পিয়ার। শাহজাহানের সম্পর্কে তার অন্যরকম অভিমত ছিল তার। যেদিন প্রথমে শাহজাহানের গম্ভীর মুখোশি দেখেছিল, তখন পিয়ার মনে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল, কিন্তু এখন পিয়ার তার উল্টো মনে হচ্ছে। তার সামনে দাঁড়ানো লোকটা কোন অ্যাঙ্গেলে সেনাবাহিনী হলো সেটা ভাবছে পিয়া। পিয়া নিজের ভাবনা থেকে বেরিয়ে কঠিন গলায় বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই না। আপনি প্লিজ এসব করুণা দেখাবেন না। আর কি জানি তিশা নামের মেয়েটা কি বলছে শুনেননি? আমি কাজের মেয়ে, আর আমার কাজই হলো সুন্দর হওয়াটা। বড়লোক কোনো ছেলে দেখলে তাকে নিজের বশে এনে বিয়ের প্রস্তাব দেওয়া, কিন্তু আমি এসব কিছুই করিনি আপনার সাথে। আমাকে প্লিজ আমার মতো থাকতে দিন। আমাকে বিয়ে করার জাগত স্বপ্ন থেকে বেরিয়ে আসুন। শাহজাহান পিয়ার মুখের দিকে তাকিয়ে সব কথা শুনল। তার ঠোঁটে বাঁকা হাসি। পিয়ার এমন কঠিন করে বলা কথাগুলো তার কাছে ভয়ঙ্কর সুন্দর লাগছে। সে পিয়াকে আর একটু জ্বালাতে মেহগনি কণ্ঠে বলল, কেন বউ, তুমি আমাকে বিয়ে করতে চাও না কেন? কি নেই আমার বলতে পারো? তোমাকে দেওয়ার মতো সবকিছু তো আমার মাঝে আছে। এটা বলে পিয়ার উৎস হয়ে ওঠা মুখের দিকে তাকিয়ে রয় শাহজাহান। শাহজাহানের কথা শুনে পিয়ার কান দিয়ে আগুনের ঝাঁক বের হতে লাগলো। সে ক্ষেপে যাওয়া কণ্ঠে বলল, আপনি তো চরম অবদ্ধ। আপনার মতো অপ্রতিভ অতিষ্ঠ বেহায়া লোককে আমি কখনো বিয়ে করব না। এটা বলে বের হওয়ার জন্য পা বাড়ায় পিয়া। পেছন থেকে শাহজাহান রোমাঞ্চকর কণ্ঠে বলল, তুমি না চাইলেও আমি তোমাকে বিয়ে করব পিয়া বউ আমার।